আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি নাগরিকতা কি, নাগরিকতা অর্জনের পদ্ধতি, নাগরিকতা বিলোপের কারণগুলি, ভারতে নাগরিকতা বিলোপের কারণগুলি। আজকের ভিডিওতে আলোচনা করব ভারতে নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি কি, বা ভারতীয় নাগরিকত্ব অর্জনের বিধিগুলো কি রয়েছে। আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের গোপাল স্যার। দেখো, ভারতীয় নাগরিকত্ব অর্জনের যে বিধি রয়েছে তার ফার্স্ট পয়েন্ট হলো জন্মসূত্র সম্পর্কিত সূত্র। অর্থাৎ ভারতীয় সংসদ প্রণীত 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী 1950 সালের 26শে জানুয়ারি বা তার পরবর্তী সময়ে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তারা ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃত হবেন। দুয়ে কি বলছি, রক্তের সম্পর্ক সূত্র। 1950 সালে 26শে জানুয়ারি 26শে জানুয়ারি বা তার পরে ভারতীয় নাগরিকদের যেসব সন্তান সন্ততি বিদেশে জন্মগ্রহণ করেছে তারা সবাই কিন্তু রক্তের সম্পর্ক সূত্রে ভারতের নাগরিকত্ব লাভ করবে। তিনে কি বলছি, নথিভুক্তকরণ সূত্র। অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব অর্জনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে আবেদন ক্রমে নথিভুক্তকরণের মাধ্যমে যারা নাগরিকত্ব লাভের যোগ্য বলে বিবেচিত হতে পারেন তারা হলেন বিদেশে বসবাসকারী অনাবাসী ভারতীয়। ভারতীয় নারীকে বিবাহ করেছেন এমন বিদেশি মহিলা বা তার অপ্রাপ্তবয়স্ক সন্তান, কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলির নাগরিক, এরা নথিভুক্তকরণ সূত্রে নাগরিকতা পেতে পারে। নেক্সট কি বলছি, দেশীয়করণ সূত্রে বিদেশি নাগরিকরা ভারত সরকারের নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করলে দেশীয়করণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভ করতে পারেন। পাঁচ নম্বর পয়েন্ট বলছি ভারত ভুক্তির সূত্র। অর্থাৎ কোনো ভূখণ্ড যদি ভারতের অন্তর্ভুক্ত হয় তাহলে ওই ভূখণ্ডের সমস্ত অধিবাসী ভারত ভুক্তির সূত্রে ভারতীয় নাগরিক রূপে গণ্য হবে। এক্সাম্পল দেখো, যেমন পুদুচেরি যেটা বর্তমানে পন্ডিচেরি, গোয়া, দমন ও দিউ সহ সিকিমের কিছু অংশ বা সিকিমের অধিবাসীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করেছেন। ক্লিয়ার? তাহলে কি বললাম, ভারতীয় নাগরিকত্ব অর্জনের কি বিধিগুলো রয়েছে। ফার্স্ট বলেছি জন্মসূত্র সম্পর্কিত সূত্র, দুয়ে বলেছি রক্তের সম্পর্ক সূত্র, তিনে বলেছি নথিভুক্তিকরণ সূত্র, চারে বলেছি দেশীয়করণ সূত্র, পাঁচে বলেছি ভারত ভুক্তির সূত্র। নেক্সট আমরা আলোচনা করব নাগরিক ও বিদেশির মধ্যে কি পার্থক্য রয়েছে। অর্থাৎ নাগরিক ও বিদেশির পার্থক্য আলোচনা করো, এটা তোমাদের কোশ্চেনে প্রায় দিয়ে থাকে। দেখো, ফার্স্ট পয়েন্ট বলছি যে একজন নাগরিক রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, কিন্তু একজন বিদেশি স্থায়ীভাবে কিছু কালের জন্য কোন রাষ্ট্রে বসবাস করেন মাত্র। ফার্স্ট পয়েন্ট কি বললাম, যে একজন নাগরিক তার রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, কিন্তু একজন বিদেশি কি দেখা যাবে পড়াশোনা করতে এসছে, ব্যবসা বাণিজ্যের সূত্রে এসছে, কি জব সূত্রে এসছে, তার মানে কিছু দিনের জন্য অস্থায়ীভাবে বসবাস করবেন। নেক্সট কি বলছি,
একজন নাগরিক তার রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করেন, কিন্তু একজন বিদেশি সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে, কিন্তু সেটা অনেকাংশেই কম, অর্থাৎ আংশিক। নেক্সট দেখো, নাগরিক তার রাষ্ট্রে ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সহ যাবতীয় অধিকার ভোগ করে থাকেন। একজন বিদেশিও সমস্ত অধিকার ভোগ করতে পারবেন, শুধুমাত্র এই রাজনৈতিক অধিকার বাদে, অর্থাৎ ভোটাধিকারে অংশগ্রহণ করতে পারবে না। রাষ্ট্র তার নাগরিকের কাছে সমস্ত রকম কর্তব্য পালন ও পূর্ণ আনুগত্য দাবি করে। একজন বিদেশির কাছে রাষ্ট্র সেই ধরনের কর্তব্য বা আনুগত্য দাবি করতে পারে না। একজন নাগরিকের জীবন ও সম্পত্তি নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কর্তব্য। কোনো বিদেশি যখন আশ্রয়দাতা রাষ্ট্রের সীমানা অতিক্রম করে, তখন তার প্রতি আর কোনো রকম কর্তব্য রাষ্ট্রের থাকে না। নেক্সট কি বলছি, রাষ্ট্র তার যে কোনো নাগরিককে কোনো গুরুতর অপরাধের জন্য দেশের আইন অনুযায়ী চূড়ান্ত শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডও দিতে পারে। সাধারণত বিদেশিকে গুরুতর অপরাধে শাস্তি দেওয়া যায়, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যায় না। কোন নাগরিককে গুপ্তচর বৃত্তি বা অসদাচরণ অপরাধে রাষ্ট্র তাকে বহিষ্কার করতে পারে না, কিন্তু কোনো বিদেশির বিরুদ্ধে যদি অসৎ আচরণ থেকে থাকে বা কোনো অভিযোগ প্রমাণিত হয়, রাষ্ট্র তাকে 24 ঘন্টা বা 48 ঘন্টার মেয়াদে বহিষ্কারের আদেশ দিতে পারে। ক্লিয়ার? নাগরিক ও বিদেশির পার্থক্যগুলো বললাম। যে পয়েন্টগুলো তোমার সহজ সব থেকে মনে হবে, তুমি সেই পয়েন্টগুলোকে বেশি বেশি পড়ো এবং বেশি করে মনে রাখার চেষ্টা করো। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ সবার আগে সমস্ত আপডেট পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।